এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন আমবাজারে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। এছাড়া বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীর ফল গবেষণা ইনস্টিটিউটে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাসান ওয়ালিউল্লাহ। শুরুতেই যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। চাঁপাইনবাবগঞ্জে প্রত্যেক বছরই হিমাগার সংকটের কারণে, মূলত এখানে হিমাগার না থাকার কারণে প্রত্যেক বছরই আমরা দেখি বিপুল পরিমাণ আম পচে নষ্ট হয় এবং এখানকার আম চাষি ব্যবসায়ীরা বলছেন যে প্রত্যেক বছর তাদের বিপুল পরিমাণ লোকসানের মধ্যে পড়তে হচ্ছে শুধুমাত্র হিমাগার বা সংরক্ষণাগার না থাকার কারণে। আম চাষি এবং ব্যবসায়ী উদ্যোক্তারা আরও বলছেন যে এখানে কাঁচা আম সংরক্ষণের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াজাত যে পণ্য, আমের যে বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য, বিশেষ করে পাল্প, এরপর হচ্ছে যে অন্যান্য যে পণ্য উৎপাদন করতে হয়, সেই উৎপাদিত পণ্যগুলো সারা বছর সংরক্ষণের জন্য এবং বাজারজাত করার জন্য এই হিমাগারের আসলে ব্যাপক চাহিদা রয়েছে এবং সরকারি উদ্যোগে আসলে এই হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন তারা। তবে আম চাষিদের দাবি যে এই হিমাগার না থাকার কারণে বিপুল পরিমাণ অর্থের আসলে অপচয় ঘটে, বিপুল পরিমাণ আমের অপচয় যেহেতু ঘটে, পচে নষ্ট হয়, সে জায়গায় আসলে আমের উৎপাদিত যে পাল্প, অন্যান্য পণ্য, চকলেট বা অন্যান্য পাউডার আকারে, গুঁড়ো আকারে বিভিন্ন আমের যে পণ্য রয়েছে, প্রক্রিয়াজাত পণ্য, সে সমস্ত পণ্য উৎপাদনের উপর গুরুত্ব দিচ্ছেন এবং সংরক্ষণের জন্য আসলে তারা আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি। তবে কৃষি বিভাগের সাথে আমাদের কথা হচ্ছে, তারা বলছেন যে এই মুহূর্তে আসলে আমের সংরক্ষণাগার বা হিমাগার স্থাপনের তাদের কোনো চিন্তা ভাবনা নেই, কারণ কাঁচা বা পাকা আম সংরক্ষণের চেয়ে আমের প্রক্রিয়াজাত পণ্যের উপরে আসলে তারা গুরুত্ব দিচ্ছেন এবং পণ্য উৎপাদন এবং তার সংরক্ষণের জন্যই তারা ভাবছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন যে অঞ্চল ভিত্তিক যে কৃষি পণ্য উৎপাদন এবং এর অর্থনৈতিক চাহিদার উপর ভিত্তি করে তারা আগামীতে বিশেষ প্রকল্প হাতে নেওয়ার চিন্তা ভাবনা থাকলেও এই মুহূর্তে আসলে হিমাগারের তেমন কোনো পরিকল্পনা নেই। তবে কৃষকদের দাবি আমের যে প্রক্রিয়াজাত পণ্য এবং আমের এই প্রক্রিয়াজাত পণ্য থেকে আরও অন্তত 2 থেকে 2,500 কোটি টাকার আরও 2,000 কোটি টাকার তারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তো সেই জায়গা থেকে আসলে তারা বলছেন যে দ্রুত হিমাগার বা সংরক্ষণাগার স্থাপনের এ বিষয়ে রাজশাহী থেকে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি। রাজশাহী বিভাগের ভেতরে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে। এই প্রচুর পরিমাণ আম উৎপাদন হলেও কিন্তু এখানে আম সংরক্ষণের অভাবে প্রায় 200 কোটি টাকারও বেশি আম কিন্তু এখানে নষ্ট হয়ে যায়। তো আমরা এই বিষয়ে কথা বলবো, এই আমগুলো কিভাবে আসলে সংরক্ষণ করলে আমগুলো নষ্ট হবে না। আমরা এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর হাসান মোহাম্মদ ওয়ালিউল্লাহর সঙ্গে যুক্ত হচ্ছি। আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এই বিপুল পরিমাণ আম যে নষ্ট হয়ে যাচ্ছে, আসলে এগুলো কিভাবে রক্ষা করা সম্ভব হবে? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের প্রথম যে লক্ষ্য ছিল যে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন, আমরা সেটা মোটামুটি তার কাছাকাছি চলে এসেছি। আমরা আসলে উৎপাদন ঠিক হচ্ছে, কিন্তু এই উৎপাদিত আম অনেক ক্ষেত্রেই আমরা আসলে ভোক্তা পর্যায়ে নিয়ে এসে এটা যে আমাদের ব্যবহার উপযোগী করা, সেই বিষয়ে আসলে আমাদের এখন আসলে নজর দেওয়ার সময় আসছে। আসলে এই আমের অনেকটাই আসলে আমাদের প্রায় 20 to 30% আম আমাদের এই উৎপাদনের পরে ভোক্তা পর্যন্ত যে ব্যবহার পর্যন্ত অনেকটা নষ্ট হয়ে যায়। এটা বিভিন্ন কারণেই হয়। আসলে যেসব এলাকায় আম উৎপাদন হচ্ছে বেশি, আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই মানুষজন অনেকটাই আসলে এই বিষয়ে জানে, কিন্তু এর ছাড়াও কিন্তু অনেক জায়গা আছে যেখানে মানুষজন এইভাবে আম বাগান আকারে বা ব্যবসায়িক আকারে না করলেও অনেক আমের গাছ আছে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে এই নিয়ে কিছু নিয়মগুলো আসলে ফলো করছে না, যার কারণে হয়তো বা সেইগুলোও কিছুটা আম নষ্ট হচ্ছে। আর এই যে নর্মালি যে আম, এতেও কিছু সমস্যা আছে। এই যেমন আমাদের আমগুলো সংগ্রহ, এই যে আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁয় যে আমগুলো আমরা উৎপাদন হচ্ছে, এছাড়াও এর বাইরেও কিন্তু অনেক জায়গায় অনেক আম উৎপাদন হয়। সেক্ষেত্রে এই এলাকার মানুষজনের হয়তো অনেক ক্ষেত্রেই কিছুটা ধারণা আছে বা প্রশিক্ষণ বা তারা জানে যে কীভাবে আমগুলা হারভেস্ট করতে হবে, সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে বা মানুষ বাজারজাতকরণ করতে হবে। কিন্তু এছাড়াও অনেক জায়গায় আছে যেগুলো যারা আসলে ব্যবসায়িক আঙ্গিকে করে না, সেসব জায়গার আমগুলাও কিন্তু এই প্রোডাকশনের মধ্যেই পড়ে, কিন্তু টোটাল উৎপাদনের মধ্যে পড়ে, কিন্তু তারা হয়তো সেই জিনিসগুলো ঠিকমতো ফলো করতে পারছে না বা তাদের প্রশিক্ষণের অভাব আছে বা জানার অভাবের কারণে অনেক
অনেক সময় হয়। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের যে বিষয়টা আমরা সংগ্রহের সময় আমাদেরকে খেয়াল করতে হবে, যদি এই গাছগুলো যদি আমাদের এই যে আমরা দেখছি যে ছোটো গাছ, এখান থেকে আমরা যদি একটু বোটা সহ যদি সংগ্রহ করতে পারি তাহলে এই আমের দেখা যাচ্ছে পচনের হাত থেকে অনেক ক্ষেত্রে রক্ষা করা যায়। এই পচেও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় আম সংগ্রহের পরেও। আবার অনেকে দেখা যাচ্ছে যে আম ঝাঁকি দিয়ে হয়তো পারছে, এই যে আমগুলো যদি পড়ে যাওয়ার পরে এই আমগুলো কিন্তু আর ভোক্তারা ঠিকমতো ব্যবহার করতে পারে না, কারণ এই আমগুলো আমরা যেমনটি রাজশাহীর বানেশ্বরে দেখেছি, প্রায় আড়তগুলোতে কিন্তু পেছনে দেখেছি পুকুরে প্রচুর পরিমাণ আম এখানে কিন্তু ফেলে দেওয়া হয়েছে, আসলে যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি, হয়তো সেগুলো পেকে গেছে, যথাযথভাবে তারা বিক্রি করতে পারেনি, এসব কারণে আর কি। গত কয়েকদিন আপনারা জানেন যে প্রচণ্ড গরম পড়েছিল, সেই সময় প্রচণ্ড গরমে কিন্তু অনেক আম পেকে গেছিল। তো আসলে এই যে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আসলে আপনারা কি পরামর্শ দিবেন? আসলে সংরক্ষণের বিষয়টা আসলে খেয়াল করতে হবে কি, যদি আম মানে আম এই ফলগুলা একেবারে যখন পেকে যায় গাছে বেশিরভাগ অংশ, তখন কিন্তু সংগ্রহ করলে এই আমটা কিন্তু আসলে ভালো অবস্থায় থাকে না, কারণ এটা সংগ্রহ করে বাজারজাতকরণ করতে যে অবস্থাটা দাঁড়ায় তাতে দেখা যাচ্ছে অনেক চাপ খেয়ে যাচ্ছে, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেশি। এবং এই আমগুলাই কিন্তু যখন আড়তে যাচ্ছে, আড়তেলারা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা আমগুলো কিন্তু ক্যারেটে বা ব্যাগে এইভাবে মানে সংরক্ষণ না করে ঢেলে রেখে দিচ্ছে। যখন টোটালি আম স্তূপ আকারে রেখে দিচ্ছে, তখন নিচে যে আমগুলো পড়ছে, এখানে যেগুলো বেশি ম্যাচিউর আমগুলো সেগুলো দ্রুত পাকছে এবং সেগুলো পচন ধরছে, সেগুলাই আপনার চাপ খাওয়ার কারণে সেই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণেই দেখা যাচ্ছে আমরা দেখি যে আড়তের যে আমগুলো অনেক আমি কিন্তু যে সংগ্রহ মানে বাজারে নিয়ে আসার পরেও সেই আমগুলো নষ্ট হচ্ছে। এছাড়াও বিভিন্নভাবে কিন্তু আমগুলো নষ্ট হয়। এই জন্যে যদি আমরা একটা কাজ করি, যদি সুন্দরভাবে ক্যারেটে বা যদি আমরা মানে বাঁশের যে টুকরিগুলো এগুলো যদি করে, তাহলে ভিতরে সুন্দরভাবে কাগজ বা কাপড় দিয়ে যাতে আমের গায়ে কোনো দাগ বা আঘাত না লাগে, কারণ আঘাত লাগলে সেই জায়গা দিয়ে আমাদের বিভিন্ন ধরনের রোগ বা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে এই আমগুলো কিন্তু আবার পচনের দিকে চলে যায়। আবার আমগুলো যদি আমরা সংগ্রহের পরে ঠিকমতো এই আঠাটা ঠিকমতো ঝরায় না আনি, তাহলে আমের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে আঠা লেগে থাকে। এই আঠা লাগলে এবং সেটা মাটির সংস্পর্শে যখন আসে, তখনই কী হয়, মাটি থেকে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া বা রোগ জীবাণু। পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে সংরক্ষণের কথা বলা হচ্ছে, অনেকের ক্ষেত্রে হিমাগারের কথা বলা হচ্ছে, সংরক্ষণাগারের কথা বলা হচ্ছে। তো এটি আসলে জরুরি না, আসলে প্রক্রিয়াজাত করে প্ল্যান্টের স্থাপনের মাধ্যমে কিন্তু এখানে বিভিন্ন প্রোডাক্ট আসলে উৎপাদন করাটা আসলে লাভবান হবে? না, অবশ্যই, কারণ সংরক্ষণ করার আসলে আমের ফ্রিজিং করে খুব বেশি সময় আসলে রাখা সম্ভব হয় না, যে কারণে এবং এটা অন্যান্য ফসল যেমন হিমাগারে রেখে এটা ব্যবহার করা যাবে, আমের ক্ষেত্রে আসলে এটা করাটা আসলে মুশকিল। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রক্রিয়াজাতকরণের দিকে একটু বেশি নজর দিতে হবে। তাহলে কী হবে, যে আমগুলো যদি বেশি পাকা আমও যদি হয় বা একটু চাপ খাওয়া আম হয়, সেগুলো যদি আমরা প্রক্রিয়াজাতকরণে যদি যাই, যে আচার করা বা তার বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আছে, জ্যাম, জেলি, এই ধরনের কাজ যদি করতে পারি, তাহলে এই আমগুলো কী হবে, এগুলা মানে কাজের মধ্যে চলে আসবে, আমাদের কনজিউমেবল আইটেমের মধ্যে চলে আসবে এবং আমের যে লসটা, সেই লসটা অনেকাংশে এটা কমানো সম্ভব। এই কারণে আমরা আসলে প্রক্রিয়াজাতকরণ আমাদের কিছু কম মানে ইন্ডাস্ট্রি টাইপের আছে, কিন্তু সেটা আসলে খুবই কম এবং ব্যক্তি পর্যায়ে আছে। এটা আসলে সরকারি পর্যায়ে বা মানে ব্যক্তি বাড়ানো উচিত, বা ব্যক্তি পর্যায়ে হলে তাদের। ধন্যবাদ হাসান ভাই, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন যে আম প্রক্রিয়াজাতের উপরে আসলে বেশি জোর দিচ্ছেন কৃষি কর্মকর্তারা এবং ফল গবেষণার সাথে জড়িতরা। তো এভাবেই আসলে যদি প্রক্রিয়াজাত করা হয়, তাহলে এই যে পচে যাওয়া বা আমের যে লোকসান হচ্ছে, সেটি অনেকাংশেই কমানো সম্ভব হবে বলে তারা জানান। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী অঞ্চলের আমের ফলন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ নিয়ে কথা বলছিলেন সহকর্মীরা।